সাধারণত মলদ্বার বা পায়ুপথের সব রোগকেই বেশিরভাগ মানুষ অর্শ বা পাইলস বলে জানে। মলদ্বারের রোগ মানে পাইলস নয়। মলদ্বারে ফিশার, ফিস্টুলা, হেমোরয়েড, ফোড়া, প্রোলাপস, রক্ত জমাট, পলিপ বা টিউমার হতে পারে। সব ক্ষেত্রেই কোষ্ঠকাঠিন্য অন্যতম কারণ। পাইলস বা হেমোরয়েডস, ফিশার ও ফিস্টুলা মলদ্বার এবং শেষ খাদ্যনালী সংক্রান্ত স্বাস্থ্য সমস্যার সাথে সম্পর্কিত তিনটি ভিন্ন অবস্থা, যা মলত্যাগকালে অসহ্য ব্যথা, চুলকানি, জ্বালাপোড়া, ফোলাভাব এবং রক্তপাতের কারণ হতে পারে। এগুলো বেশিরভাগ 50 বছর বেশি বয়সীদের ক্ষেত্রে হয়ে থাকে, তবে এর থেকে কম বয়সীদেরও হতে পারে। মলদ্বারের এই রোগগুলো পাইলস, ফিশার, ফিস্টুলা কি বা কাকে বলে, কোন অবস্থায় কি কি লক্ষণ বা উপসর্গের সৃষ্টি হয়, কিভাবে এই রোগগুলোকে আলাদাভাবে চিনবেন এবং কোন কোন হোমিওপ্যাথি ওষুধের দ্বারা এই রোগগুলো থেকে সহজেই মুক্তি পাবেন, এই সকল বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন। কাজেই ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার বন্ধু, শ্রীমা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। মলদ্বারের রোগ সংক্রান্ত এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি হয়তো উপকৃত হবেন। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। এরকম আরো স্বাস্থ্য সম্পর্কিত নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারে আসছি রোগগুলো সম্পর্কে। প্রথমে আমরা এই রোগগুলো সম্পর্কে একটু জেনে নিই। অর্শ বা পাইলস, চিকিৎসার ভাষায় যাকে হেমোরয়েডস বলা হয়। অর্শ হলে মলদ্বার ও পায়ুপথের চারপাশে ফুলে যায় এবং শিরাগুলো ফুলে ওঠে। এটি আভ্যন্তরীণ বা বাহ্যিক হতে পারে। আভ্যন্তরীণ পাইলস মলদ্বারের ভিতরে এবং বাহ্যিক পাইলস মলদ্বারের বাইরে দেখা যায়। কিছু ক্ষেত্রে এটি ব্যথাহীন হয়, তবে মাঝে মাঝে মলত্যাগের সময় সামান্য বা বেশি ব্যথা অনুভব হতে পারে। পাইলস ব্যথাহীন হলেও প্রচুর রক্তপাত হতে পারে। ফিশার, কোষ্ঠকাঠিন্যের কারণে মলদ্বারের চামড়া ফাটল বা ছিঁড়ে গিয়ে ক্ষত তৈরি হলে তাকে ফিশার বলে। এই সমস্যায় তীব্র বা মাঝারি ব্যথা ও জ্বালাপোড়া হয়। মলত্যাগের সময় খুবই ব্যথা হয় এবং সামান্য রক্তপাতও হতে পারে। পায়ুপথ সরু হয়ে আসে। এর প্রধান কারণ হলো কোষ্ঠকাঠিন্য বা শক্ত পায়খানা। ফিস্চুলা, অ্যানাল ফিস্চুলা বা ভগন্দর হলো একটি নালীঘা যার একটি মুখ মলদ্বারের বাইরে, অপরটি ভেতরে থাকে। এটি সাধারণত সংক্রমিত গ্রন্থি বা ফোড়া হওয়ার কারণে হয়। মলদ্বারের তরল গ্রন্থিগুলো বন্ধ হয়ে যাওয়ার ফলে ব্যাকটেরিয়া জমা হয়ে সংক্রমিত হতে পারে। সংক্রমণ গুরুতর হলে পকেট ফোড়া তৈরি করতে পারে। চিকিৎসা না করা হলে সংক্রমণটি মলদ্বারের ভেতরে শুরু হয়, একটি নালীর মাধ্যমে মলদ্বারের বাইরে গিয়ে পুঁজ বা অন্য তরল পদার্থ নিঃসরণ করে। মলদ্বারে ফিস্চুলা হলে ব্যথা, লাল ভাব এবং মলদ্বারের চারপাশে ফোলাভাব অনুভব হতে পারে এবং সেই সঙ্গে রক্তপাত, মলত্যাগকালে ব্যথা ও জ্বরও হতে পারে। ফোড়া বা অ্যাবসেস, মলদ্বার বা পায়ুপথের ভেতর ও বাইরে ছোট বড় নানা ধরনের ফোড়া হতে পারে। ডায়াবেটিস এর অন্যতম কারণ। সময়মতো চিকিৎসা না করলে এই সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের পরে ফিস্টুলা হওয়ার ঝুঁকি খুব বেশি থাকে। এবারে আসছি মলদ্বার বা পায়ুপথের এই সমস্যাগুলো দূর করবার অত্যন্ত কার্যকরী হোমিওপ্যাথিক ওষুধগুলো সম্পর্কে। প্রথমে যে ওষুধটির কথা বলবো সেটি হলো অ্যাসিড নাইট্রিকাম 200। এই ওষুধটি রক্তপাত এবং তীব্র সেলাই করা ব্যথাসহ বেরিয়ে আসা পাইলসের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়ে থাকে। মলত্যাগের সময় পাইলস বেরিয়ে আসে এবং রক্তপাত হয়, সেই ক্ষেত্রে নাইট্রিক অ্যাসিড একটি উপকারী ওষুধ। যখন তীব্র ব্যথার সাথে তীক্ষ্ণ ও সেলাই করার মতো অবস্থা, খোঁচা দেওয়া, কাটা বা জ্বালা পোড়ার মতো ব্যথা হয়, শুষ্ক শক্ত মলত্যাগের সাথে কোষ্ঠকাঠিন্য থাকে যা প্রচুর চাপের সাথে মলত্যাগ করে, যার ফলে মলদ্বার ফেটে যায়, ফিশার হয়, মলদ্বারেও ব্যথা হয়, মলদ্বারে অবিরাম ওজন ও চাপ অনুভূত হয়, এইসব লক্ষণে অ্যাসিড নাইট্রিকাম ওষুধটি খেলে উপকৃত হবেন। এই ওষুধটি 2 ফোঁটা করে রোগের তীব্রতা অনুযায়ী দিনে 2 থেকে 3 বার 2-3 সপ্তাহ খেতে হবে। পরবর্তী ওষুধটি হলো অ্যাসকুলাস-হিপ 30। এই ওষুধটি যন্ত্রণাদায়ক অর্শ বা পাইলসের জন্য সবচেয়ে ভালো এবং সর্বাধিক ব্যবহৃত ওষুধ। মলত্যাগের সময় বা পরে ব্যথা অনুভূত হলে এটি খেতে হবে। মলত্যাগের সময়ও দীর্ঘ সময় ধরে ব্যথা চলতে থাকে। ব্যথা খুব তীব্র হয় যা মলদ্বার থেকে পিঠের নিচের অংশ পর্যন্ত বিস্তৃত হতে পারে। এটি মলদ্বারের ভেতর ও বাইরের উভয় দিকের রক্তপাতহীন অর্শের জন্য একটি নির্দিষ্ট ওষুধ। এই ওষুধটি জমে থাকা হেমোরয়েডাল শিরাগুলিতে আশ্চর্যজনকভাবে কাজ করে, ব্যথায় দারুণ উপশম আনে এবং প্রাকৃতিকভাবে
পাইলস সংকুচিত করতেও সাহায্য করে। এই ওষুধটি 3 ফোঁটা করে 1 চামচ জলের সঙ্গে দিনে 3 বার খেতে হবে। এরপরের ওষুধটি হলো অ্যালোসকোর্টিনা 30। অ্যালোসকোর্টিনা ওষুধটি তীব্র ব্যথা ও কোমলতা সহ বেরিয়ে আসা পাইলসের চিকিৎসার জন্য 1 নম্বর ওষুধ হিসেবে বিবেচিত হয়। মলদ্বারের ভিতরের পাইলস মলদ্বার থেকে বাইরের দিকে ফুলে ওঠে এবং নরম টিস্যুর মতো দেখা যায়। বেরিয়ে আসা পাইলসগুলি খুব বেদনাদায়ক এবং কোমল ও দেখতে নীলাভ রঙের আঙ্গুরের গুচ্ছের মতো হয়। আক্রান্ত স্থানে ঠান্ডা লাগলে ব্যথা এবং কোমলতার সময় আরাম পেতে পারেন। এই স্থানে তীব্র চুলকানি হতে পারে। এই সমস্ত লক্ষণ থাকলে এই ওষুধটি 3 ফোঁটা করে 1 চামচ জলের সঙ্গে রোগের তীব্রতা অনুযায়ী দিনে 3 থেকে 4 বার খাওয়া যেতে পারে। পরবর্তী ওষুধটি হলো রেটিনিয়া 200। তীব্র জ্বালাপোড়ার জন্য পাইলসের চিকিৎসায় এই ওষুধটি দারুণ কার্যকরী। মলত্যাগের সময় মলদ্বারে ব্যথা এবং জ্বালাপোড়া উপশম করতে এই ওষুধটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এই জ্বালাপোড়া মলত্যাগের পরেও বেশ কয়েক ঘন্টা ধরে থাকতে পারে। কোষ্ঠকাঠিন্যের কারণে মলত্যাগের জন্য তীব্র চাপ দিতে হয়। মলত্যাগের সময় চাপ দিলে পাইলস মলদ্বার থেকে বেরিয়ে আসতে পারে। মলদ্বারে ভাঙা কাচের ছোট ছোট টুকরোর ছিদ্র করার মতো অনুভূতি হতে পারে। মলদ্বারে ঠান্ডা জল লাগালে কিছুক্ষণের জন্য উপশম হতে পারে। এছাড়া মলদ্বারে ফিসার বা ফাটলের চিকিৎসার ক্ষেত্রে রেটিনিয়া 1 নম্বর ওষুধ। ফিসারের কারণে মলদ্বারে ব্যথা ও জ্বালাপোড়া এইসব লক্ষণ থাকলে এই ওষুধটির 2 ফোঁটা করে দিনে 2 বার খেতে হবে। পরবর্তী ওষুধটি হলো হেমামালিস মাদার টিনচার। এই ওষুধটি মলত্যাগের সময় মলদ্বার দিয়ে অর্শের রক্তপাত বন্ধ করবার জন্য সর্বশ্রেষ্ঠ ওষুধ। এটি রক্তপাতকারী পাইলসকে দারুণভাবে নিয়ন্ত্রণ করে। ব্যথাহীন রক্তপাতকারী পাইলস এবং মলদ্বারের ভেতরের পাইলস এইসব লক্ষণ থাকলে হেমামালিস ওষুধটি 15 ফোঁটা করে 1/2 কাপ জল সহ দিনে 3 বার খেতে হবে। পরবর্তী ওষুধটি হলো গ্রাফাইটিস 200। মলত্যাগের সময় মলদ্বারের তীব্র তীক্ষ্ণ কাঁটার মতো ব্যথা অনুভূত হলে মলদ্বারের ফাটল বা ফিসারের চিকিৎসায় গ্রাফাইটিস অত্যন্ত উপকারী। তাছাড়া মলদ্বার স্পর্শ করলে খুব ব্যথা হয়। মলদ্বার মোচার ফলে তীব্র ব্যথা হয়। মলের সাথে রক্তপাতও হয়। বেশিরভাগ ক্ষেত্রে মল বড় এবং কষ্ট করে বের হয়। এইসব উপসর্গে গ্রাফাইটিস ওষুধটির 2 ফোঁটা করে দিনে 2 বার খেতে হবে। পরবর্তী ওষুধটি হলো পায়োনিয়া 30। মলদ্বারে ফাটলের কারণে দুর্গন্ধযুক্ত স্রাব নির্গত হলে পায়োনিয়া হলো একটি আদর্শ ওষুধ। যাদের মলত্যাগের সময় মলদ্বারে তীব্র ব্যথা হয় এবং মলত্যাগের পরে দীর্ঘ সময় ধরে ব্যথা থাকে, এছাড়া মলদ্বারে চুলকানি এবং জ্বালাপোড়া হয়, তারা পায়োনিয়া ওষুধটি 3 ফোঁটা করে দিনে 3 বার খেলে এই সকল সমস্যা দূর হয়ে যাবে। পরবর্তী ওষুধটি হলো সাইলেশিয়া 6X। প্রচুর পুঁজ বা স্রাবসহ মলদ্বার ফিস্টুলা বা ভগন্দরের চিকিৎসার জন্য সাইলেশিয়া সর্বাধিক ব্যবহৃত একটি ওষুধ। মলদ্বারের ফিস্টুলায় পুঁজ সৃষ্টি হলে নানান সমস্যা দেখা দিলে এই ওষুধটি দুর্দান্ত কাজ করে। মলদ্বারে পুঁজ স্রাব, কখনো কখনো স্রাবের সাথে রক্ত, দুর্গন্ধযুক্ত স্রাব, স্রাবের সাথে পেরিয়েনাল অঞ্চলে ফুলে যাওয়া, হাঁটার সময় মলদ্বারে তীব্র ব্যথা অনুভূত হওয়া, মলত্যাগের সময় মলদ্বারে জ্বালাপোড়া এবং চুলকানি অনুভূত হওয়া, কোষ্ঠকাঠিন্য, মলদ্বারে ফিস্টুলা নিরাময়ের পরেও মলদ্বারের চারপাশে শক্ত হওয়া, ফুলে থাকা প্রভৃতি দূর করতে সাইলেশিয়া 6X ওষুধটি 4টি করে ট্যাবলেট দিনে 3 বার চুষে অথবা চিবিয়ে খেতে হবে। পরবর্তী ওষুধটি হলো হেপার সালফার 30। তীব্র ব্যথার জন্য হেপার সালফ হলো মলদ্বারের ফিস্টুলা নিয়ন্ত্রণের জন্য সবচেয়ে মূল্যবান একটি ওষুধ। যখন পেরিয়েনাল অঞ্চলের চারপাশের অংশ অত্যন্ত স্ফীত, শক্ত এবং ফোলা থাকে এবং স্পর্শে খুব ব্যথা হয়, বেশিরভাগ ক্ষেত্রেই রাতে ব্যথা আরও বৃদ্ধি হয়, ঠান্ডায় ব্যথা বৃদ্ধি পায়। অন্যান্য লক্ষণগুলোর মধ্যে মলদ্বারের চারপাশে খোঁচা দেওয়ার মতো অনুভূতি হয়, নালীতে পুঁজ জমে থাকে কিন্তু বের হয় না, মলদ্বারের ফিস্টুলা থেকে পুঁজ নির্গত হলে রক্তের দাগ হতে পারে এবং পচনশীল পদার্থের মতো গন্ধ হতে পারে। রোগীর ঠান্ডা লাগার সাথে জ্বরও হতে পারে। এইসব লক্ষণ থাকলে হেপার সালফ ওষুধটির 3 ফোঁটা করে দিনে 3 বার খেলে এই সকল সমস্যা দূর হয়ে যাবে। এবং শেষ ওষুধটি হলো মাইরাস্টিকা সেভিফেরা 30। মাইরাস্টিকা সেভিফেরা ভগন্দর বা ফিস্টুলার জন্য সেরা একটি হোমিওপ্যাথি ওষুধ। এই ওষুধটি মলদ্বার ফিস্টুলার পুঁজ দ্রুত বের করে দিতে এবং ফিস্টুলা নিরাময় করতে আশ্চর্যজনকভাবে কাজ করে।
এই ওষুধটি খেলে বেশিরভাগ ক্ষেত্রেই মলদ্বার ফিস্টুলার ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হয় না। এই ওষুধটি ৩ ফোঁটা করে দিনে ৩ বার খেলে এই সমস্যা দূর হয়ে যাবে। এতক্ষণ যে ওষুধগুলোর কথা আলোচনা করা হলো, সেই ওষুধগুলোর সঙ্গে আপনার রোগের লক্ষণ হুবহু মিলে গেলে ১ টি বা ২ টি ওষুধ রোগের তীব্রতা অনুযায়ী কয়েক সপ্তাহ খেলে আশা করি এই সকল সমস্যা দূর হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো রোগের বিষয় নিয়ে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।